বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমরা বেশ কয়েকদিন ছুটির পরে আবার হাজির হয়েছি। আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রে ছিলাম, অর্থাৎ উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞানের প্রথম পত্র নিয়ে আমরা প্রথম পত্রের ইকুয়েশানে ছিলাম। ইকুয়েশানের এ ইকুয়াল টু এল প্লাস ওই ই আমরা এ বুঝিয়েছিলাম। এরপরে এল প্লাস ওই বুঝাতে গিয়ে আমাদের একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছিল, তো আমরা আজকে একটু দেখে এরপরে আমরা অন্য টপিকে চলে যাব। তো যা হোক, এখন আমরা বিষয়টা যতটুকু আমাদের বাকি ছিল, এ ইকুয়াল টু এল প্লাস ওই সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি, অর্থাৎ কতটুকু আমরা বুঝিয়েছিলাম। বাকিটা একটু বুঝতে তোমাদের কষ্ট হয়েছিল, বিধায় আমি বিষয়টা বুঝিয়ে দেব। জাস্ট একটা করে অপশান দিয়ে বুঝিয়ে দেব। তোমরা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একটু সচেষ্ট থাকিও ক্লাসে সুন্দরভাবে, আমি বোঝানোর চেষ্টা, আমাকে একটু নক করবা, আমি সুন্দরভাবে ওই অপশানটা বুঝিয়ে দেব। তো আমাদের তোমাদের সাথে যতটুকু বুঝিয়েছিলাম, আমরা এর শ্রেণী সমস্ত কিছু বুঝিয়েছিলাম। আমরা গুরুত্ব বুঝিয়েছিলাম যে এই হিসাব সমীকরণের সমস্ত উপাদান দিয়েই আসলে আমাদের সমস্ত হিসাব বিজ্ঞান হবে, সুতরাং এটার গুরুত্ব ছিল অনেক বেশি। তো দ্বিতীয় 3 নম্বর ক্লাসে আমরা আসলে এল প্লাস ওই বুঝাতে চেয়েছিলাম। তো তোমরা ভালো মতো দেখতে পাও নাই, আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি, নেটের সমস্যা ছিল। আজকে আমি একটা করে উদাহরণ দিব, জাস্ট আমি বেশি সময় নেব না, আমরা অন্য অপশানে উদ্দীপকে যাব। তো এই অপশানটা আমরা কিভাবে দিচ্ছি সেটা তোমরা দেখো। আমরা বলেছিলাম যে মোট সম্পদ সমান সমান মোট দায়। তো দায়টা কিভাবে হয়, একটা হলো অভ্যন্তরীণ দায়, ওই হলো অভ্যন্তরীণ দায় ছিল, আর এল ছিল হলো এক্সটার্নাল লায়াবিলিটিস বহি দায়। তো আমরা এগুলোর জাস্ট খালি উদাহরণ দেবো, একটু করে তোমরা বোঝার চেষ্টা করবে। তো এইখানে দেখো এল মানে তোমরা জানো যে দায়, লায়াবিলিটিস, যেটা আমরা গত ক্লাসে পুরো লিখে দিয়েছিলাম। আজকে আর আমরা পুরোটা দেবো না, জাস্ট খালি এলটা বহি দায়টা কী বোঝাবে, তোমাদের সৃজনশীলে যদি থাকে তখন কিভাবে বের করবে। বহি দায়টা আমরা বলেছিলাম যে যেটা মালিক ছাড়া, কোম্পানির মালিক ছাড়া কোম্পানি যদি অন্য কোনো অপশানে দায়ী থাকে তাকে আমরা বহি দায় বলবো। ভালো করে বোঝার চেষ্টা করো, না বুঝলে আমাকে কমেন্টে জানাও, আমি আবার বোঝাচ্ছি। ভালো করে বুঝো এক্সটার্নাল দায় কোনটা। এক্সটার্নাল দায় ওটা যে দায়টা কোম্পানি মালিক ছাড়া অন্য কারোর কাছে দায়ী। কোম্পানির মালিক তো মূলধন দেয়, বিধায় মূলধন অর্থাৎ মালিকানা সত্ত্বের বিষয়ে কোম্পানি দায়ী। আর বহিদায় যেমন কোম্পানি ব্যাংকের কাছে লোন নিতে পারে, বাকিতে পণ্য ক্রয় করতে পারে। বাকিতে পণ্য যদি ক্রয় করে তাহলে কার কাছে, থার্ড পার্টির কাছে ক্রয় করেছে, তাহলে কোম্পানি থার্ড পার্টির কাছে দায়ী না। এটা হলো এক্সটার্নাল লায়াবিলিটিস, যাকে আমরা বলি বহিদায়। বহিদায়টা কোম্পানির বাহিরের কোনো পক্ষের কাছে দায়ী কোম্পানি, এবং অন্য কেউ কোম্পানির কাছে কিছু পায়, এটাকে বহিদায় বোঝাবে। যেমন আমরা এখানে পাওনাদার, এলটাকে আমরা পাওনাদার দিয়ে, এটা আমরা জানি, এটা এল মানে লায়াবিলিটিস, এটাকে আমরা দায় লিখি। এটার উদাহরণ আমরা কি দেখতে পারি, পাওনাদার। পাওনাদার আমি খুব সংক্ষেপে পড়াবো, এটা আমি সংক্ষেপে পড়াবো, কারণ এটা বিস্তারিত আমরা বলেছিলাম। তাহলে তোমরা না বুঝলে আমাকে কমেন্ট করবে যে এটা আমি বুঝাইছি এল দিয়ে, বুঝাইছি দায়, এবং এটা হলো বহি দায়। এটা কি ধরনের দায়, বহি দায়। পাওনাদার, পাওনাদারটা কোম্পানির বাইরের কোনো লোক পাবে। হ্যাঁ, যেমন বাকিতে পণ্য ক্রয় করলে যে পার্টির কাছে তুমি ক্রয় করেছো ওই পার্টি পাবে আর কি। তোমরা যদি ক্লিয়ার না বুঝো আমাকে জানিয়ে দিও, আমি চেষ্টা করব। ওই দিন আমি পারি নাই। যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। সমস্যা থাকলে একটু জানা দিবা। হ্যাঁ, অনেক ভালো, তোমরা কমেন্টস জানিয়ে দিছো, বোর্ড ক্লিয়ার আছে, আমিও খুশি। তো দেখো তাহলে এটা তোমরা বহিদায়টা বুঝেছো কিনা, নিশ্চয়ই করে একটু ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে তোমরা বহিদায়। আমি আরও উদাহরণ দেই। যেমন কোম্পানি ব্যাংকের কাছে ঋণ নিয়েছে, তাহলে এটার কোম্পানি কার কাছে দায়ী,
ব্যাংকের কাছে দায়ী। তো ব্যাংক তো কোম্পানির কোনো পক্ষ না, ইন্টারনাল কোনো পক্ষ না, ব্যাংক হলো বহি দায়ী, অর্থাৎ বাইরের কোনো পক্ষের কাছে কোম্পানি দায়ী। কোম্পানির তো প্রফিটের মালিক ব্যাংক না, তো কোম্পানিরও মালিক না। সুতরাং এখানে ব্যাংক কোম্পানিকে একটা হেল্প করেছে, এই কারণেই কোম্পানির কাছে কি হলো, কোম্পানির কাছে কোম্পানির কাছে পায় হলো ব্যাংক, টাকা পায় ব্যাংক, এবং কোম্পানি এই কারণে দায়ী। এটাকে আমরা বহি দায় বলবো, পাওনাদার, তারপরে ব্যাংক ঋণ, এইগুলো। ঠিক আছে, আমি একটু পরে কিন্তু আবার তোমাদের নক করব, এটা বুঝো কি না। আর আমরা বলেছিলাম যে ওই হলো ওনার ইকুইটি, বা পি দিয়েও লেখা যায়, প্রোপাইটরশিপ লেখা যায়, মালিকানা সত্ত্ব। বাংলায় তোমরা নিশ্চয়ই জানো যে এটা হলো মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব মালিকানা সত্ত্ব নিশ্চয় করে তোমরা বুঝো যে মালিকানা সত্ত্ব কোম্পানির উপর মালিকের যে অধিকার, সেটা মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বর আমরা খুব উদাহরণ দিতে পারি, সেটা হলো যেমন মূলধনটা কে নিয়ে আসে, মালিক নিয়ে আসে। কি মূলধন কে নিয়ে আসে, নিয়ে আসে মালিক নিয়ে আসে। তাহলে কোম্পানি কার কাছে দেয়, মূলধন টাকা নিয়ে আসতে পারে, পণ্য নিয়ে আসতে পারে, অন্য কোনো সম্পদ নিয়ে আসতে পারে, অন্য কোনো সম্পদ নিয়ে আসতে পারে। তো যেটাই মালিক নিয়ে আসে সেটাই হলো মালিক কোম্পানিকে কিছু দিল, এবং এইটা কোম্পানি মালিকের কাছে দায়ী থাকলো। এটাই হলো কোম্পানির ওই আমরা ধরি, এবং এটা হলো ইন্টারনাল লাইবিলিটিস, অর্থাৎ অভ্যন্তরীণ দায় হবে কিন্তু। তো এখন আমি যে বিষয়টা বোঝাবো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একটা উদাহরণ দিতে চেয়েছি, উদাহরণ আমরা দিয়েছি। মালিকানা সত্ত্ব অর্থাৎ ওইর মধ্যে কি কি উপাদান থাকে, এটার মধ্যে কি কি উপাদান থাকে, এটা কি কি দ্বারা গঠন হয় মালিকানা সত্ত্ব গঠন হয় হলো প্রথমে মূলধন, প্রথমে কি দ্বারা, মূলধন দ্বারা। এরপরে মূলধনের সাথে মুনাফা জাতীয় আয় যোগ হয়, মুনাফা জাতীয় ব্যয় বিয়োগ হয়, আর বিয়োগ হয় উত্তোলন, তাহলে মালিকানা সত্ত্ব পাওয়া যায়। মূলধন তো তোমরা বুঝো যে মূলধন তো মালিক যেটা সরবরাহ করে, এখানে আমরা বলেছি পণ্য সরবরাহ করতে পারে, যে কোনো বস্তু সরবরাহ করে কোম্পানিতে যা দেয় ওটাই মালিকানা সত্ত্ব হিসেবে বিবেচিত হয়, মালিক কোম্পানিতে যা দেয়। আর আয় হলো মুনাফা জাতীয় আয় নিশ্চয়ই তোমরা বুঝো, যেমন বিক্রয়, বিনিয়োগের সুদ, এগুলো। আর ব্যয়টা কি, এক্সপেন্ডিচার যেটাকে বলে, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি, আজকে শুধু সংক্ষিপ্ত আলোচনা। এক্সপেন্ডিচার যেমন পণ্য ক্রয়, মণিহারি ক্রয়, এগুলো। আর ডি তো উত্তোলনগুলো তোমরা নিশ্চয়ই জানো যে মালিক যেটা উত্তোলন করে, পণ্য হতে পারে, নগদ টাকা হতে পারে, যদি মালিকের জীবন বিমার প্রিমিয়াম আয়কর দেয়, আয়কর হবে, জীবন বিমা প্রিমিয়াম হবে, এইগুলো উত্তোলনের মধ্যে পড়বে। সুতরাং এই আলোচনাগুলো আমরা একটু খসড়া করে নিলাম। আমরা মূলত যে উদ্দীপকটা নিয়ে আজকে আলোচনা করব, এই উদ্দীপকটার বিষয়ে তোমরা একটু খেয়াল রাখিও। তোমরা সুন্দর করে দেখো যে কোথাও সমস্যা আছে কি না। বোর্ড ক্লিয়ার হয়নি না, যা হোক তোমরা এখন দেখো যে বোর্ডটা, আমি একটা উদ্দীপক তোমাদের পড়ে শোনাচ্ছি, এই উদ্দীপকটা ক্লিয়ার আছে কিনা দেখো। ক্লিয়ার হলে আমাকে ক্লিয়ার তাহলে আমি উদ্দীপকটা একটু বলছি, দেখো। ব্যবসায়ের নগদে মূলধন বিনিয়োগ 2 লক্ষ টাকা। এই উদ্দীপক থেকে আমি আজকে একটু সৃজনশীলের মতো পড়াবো তোমাদের, একটা অ্যান্সার পড়াবো। নগদে পণ্য ক্রয় 20,000 টাকা, এরপরে ব্যাংকে হিসাব খোলা হলো 25,000 টাকা, স্বপনের নিকট থেকে মাল ক্রয় 15,000 টাকা, বাকিতে মাল বিক্রয় 22,000 টাকা, এরপরে যন্ত্রপাতি ক্রয় 30,000 টাকা, এবং সংস্থাপন ব্যয় 60,000 টাকা দেওয়া আছে, অসুবিধা নেই, এখানে 6,000 লিখলে ভালো হবে, 60,000 ভুলে টাইপ হয়ে গেছে, সমস্যা নেই। এরপরে বেতন পরিশোধ 10,000 টাকা, কমিশন প্রাপ্তি 14,000 টাকা, মালিক কর্তৃক পণ্য উত্তোলন 30,000 টাকা। এইখান থেকে আমরা নির্ণয় করব হলো অর্থাৎ হিসাবের খাত
ঠিক আছে, তোমরা দেখে নাও। এরপরে হিসাবের শ্রেণী, এরপরে ডেবিট ক্রেডিট, আর কি কারণে ডেবিট ক্রেডিট হলো ওই লেনদেনগুলো থেকে। ঠিক আছে, তাহলে এইভাবে আমি একটা করে উদ্দীপক তোমাদেরকে বোঝাবো। আমি পড়ে নিলাম, বিষয়টা যেন তোমাদের নলেজে থাকে, যে আমরা আসলে উদ্দীপকটা পুরাটা দেখা যাবে না, এই কারণে আমি দেখিয়ে নিলাম তোমাদের। এখন আমরা আসলে বিষয়টা বোঝাবো একটা একটা করে, প্রয়োজনে আমি মুখে বলবো, এটা তোমরা বোঝার চেষ্টা করবে, তাহলেই হবে ইনশাল্লাহ। আমি যে মুখে বলবো এটাই তোমরা বোঝার চেষ্টা করবে, তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে আমরা কি বুঝাবো। ভালো করে খেয়াল করো যে হিসাবের খাত, শ্রেণী, হিসাবের খাত কি, শ্রেণী কি, এগুলো আমি বিস্তারিত তোমাদের বোঝাবো, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, তো এইগুলো এখন দেখো যে আমরা বলেছি হিসাবের খাত, তাহলে হিসাবের খাতটা কিন্তু কি, এই বিষয়টা তোমাদের আমি বলি। হিসাবের আমরা বলছিলাম যে ইকুয়েশান থেকে সমস্ত খাতগুলো বের করতে হবে। তাহলে এখানে কি কি খাত আছে? সম্পদ আছে, দায় আছে, মালিকানা সত্ত্ব আছে, মূলধন আছে, আয় আছে, ব্যয় আছে, আর উত্তোলন আছে। তাহলে এটা আমরা কয়েকটা খাত পেয়েছি। এই খাতের বাইরে কোনো লেনদেনই যাবে না, অর্থাৎ আমার লেনদেন থেকে দুইটা পক্ষ বের করতে হয়। কয়টা পক্ষ বের করতে হয়? দুইটা পক্ষ বের করতে হয়, একটা ডেবিট পক্ষ, একটা ক্রেডিট পক্ষ। ডেবিট এবং ক্রেডিট যেই পক্ষই নির্ণয় করো না কেন, এই পক্ষগুলো মূলত হবে কি, এই উপাদানগুলো দিয়েই পক্ষ হবে। কিভাবে আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝবে। যেমন পণ্য ক্রয়, পণ্য ক্রয়, এখানে আমি লিখে দিই পণ্য ক্রয়। তাহলে এখানে তুমি খাতটা তৈরি করবে কিভাবে? তোমরা নিশ্চয় জানো একটা খাত তৈরি হবে ক্রয়, ক্রয় হিসাব, আর একটা হলো নগদান হিসাব। কারণ নগদে তুমি পণ্য ক্রয় করেছো, নগদ কোথাও বলা থাক বা না থাক বুঝে নিতে হবে, বাকিতে হলে বলতো বাকিতে। তাহলে আমরা কয়টা খাত তৈরি করেছি? দুইটা খাত তৈরি করলাম। এই খাতটা দেখো এই ইকুয়েশনের মধ্যে আছে কিনা। ক্রয় মানে যে মুনাফাজাত ব্যয়, ইকুয়েশনে ই দ্বারা বোঝাবে, আর নগদ তো সম্পদ, এই সম্পদ দ্বারা বোঝাবে। তাহলে প্রতিটা লেনদেনের যে খাতগুলো তৈরি হবে, খাতগুলো ইকুয়েশনের মধ্যেই থাকবে, এবং এগুলো ডেবিট এবং ক্রেডিট হবে। কি কারণে? আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, হ্রাস পেলে ক্রেডিট হয়। দায় বৃদ্ধি ক্রেডিট, হ্রাস ডেবিট। ওই বৃদ্ধি ক্রেডিট, হ্রাস ডেবিট। মূলধন বৃদ্ধি ক্রেডিট, হ্রাস ডেবিট। আয় বৃদ্ধি ক্রেডিট, হ্রাস ক্রেডিট। ব্যয় বৃদ্ধি ডেবিট, হ্রাস ক্রেডিট। উত্তোলন ডেবিট, বৃদ্ধি আর হ্রাস ক্রেডিট। তাহলে এইভাবে আর কি। তো তোমরা নিশ্চয় করে বুঝতে পারার কথা যে লেনদেন থেকে কিভাবে দুইটা পক্ষ তৈরি হয়, এবং পক্ষ থেকে কিভাবে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করি। এখানে দেখো আমি এটাও বুঝিয়ে দেব, এরপরে আমরা ছকে যাই। ক্রয়টা কেন আমরা ডেবিট করব? ক্রয়টা তোমরা জানো ডেবিট। কেন ডেবিট করব? কারণ হলো ক্রয় ব্যয় বৃদ্ধি। ব্যয় ক্রয় করেছো মানে কি, কোম্পানির ব্যয় বৃদ্ধি হয়েছে, মুনাফা জাতীয় ব্যয় বৃদ্ধি হয়েছে, সুতরাং এটা ডেবিট হয়েছে। কারণটা হলো এইভাবে দিব, ঠিক আছে। আর এখানে নগদ হ্রাস হয়েছে, নগদ হ্রাস হয়েছে মানে সম্পদ হ্রাস হয়েছে। তাহলে নগদ মানে এ হ্রাস কি, ক্রেডিট। এ হ্রাস কি, ক্রেডিট। সম্পদ হ্রাস হয়েছে। আমার ব্যাখ্যা হলো এইভাবে। তো আমরা উদ্দীপক কোনো কারণ নাই, আমি একটা একটা করে উদ্দীপক দেখাবো। আমরা খুব বেশি পড়াবো না। একটু ছুটিতে থাকার কারণে এই ক্লাসটা, আমি তো ক্লাস নিই বৃহস্পতি, এটা তোমাদের একটু স্মরণে রাখিও। C+I-E-D, আমি প্রতি বৃহস্পতিবার ক্লাস নেই। তো আমার রেগুলার ক্লাস হলো বৃহস্পতিবার। তো দেখো আমরা কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ বিষয় বোঝাবো। এই বিষয়টা যদি তুমি বুঝতে পারো, হিসাব বিজ্ঞানের মৌলিক বিষয়ে অনেকখানি তোমরা এগিয়ে যাবা। সুতরাং এখানে খুব গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করো। আমরা পড়ে নিয়েছি আগে,
আমি এখন মুখে বলবো, এরপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে একটু জানাবা যে স্যার একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে প্রয়োজনে আমি আবার ক্যামেরার সামনে নিয়ে ধরবো। তো দেখো এখানে বলা আছে, আমি 1 নম্বর উদ্দীপকটা দিতেছি তোমাদের, ব্যবসায় নগদে মূলধন বিনিয়োগ 2 লক্ষ টাকা। ব্যবসায় নগদে মূলধন বিনিয়োগ, ব্যবসায় নগদে মূলধন বিনিয়োগ মানে কি? ব্যবসায়ে মালিক 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন, তাহলে এখানে দুইটা পক্ষ কিভাবে তৈরি হয়? মালিক যখন ব্যবসায় 2 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করেন, সেক্ষেত্রে নিশ্চয় অর্থাৎ সি অর্থাৎ এখানে এই অপশানে আঘাত করেছে। মালিক মূলধন নিয়ে আসলেই একদিকে বুঝিয়ে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব নিশ্চয় করে তোমরা জানবে যে কিছু নিয়ে আসলেই সেটা মালিক ব্যবসা প্রতিষ্ঠানের নগদ যেহেতু নিয়ে আসছে, নগদ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেয়েছে, আর একদিকে কি হয়েছে? মূলধন বৃদ্ধি পেয়েছে। তাহলে নিশ্চয় করে এখানে দেখো যে আমরা হিসাব সমীকরণে এবার প্রয়োগ দেখাবো। হিসাব সমীকরণে প্রয়োগটা দেব, মালিক যখন তোমার মূলধন নিয়ে আসছে ব্যবসা প্রতিষ্ঠানে, নিশ্চয় করে এখানে 1 নম্বর ক্রমিকে আমরা বোঝাচ্ছি যে নগদান হিসাব খাত তৈরি করছি, নগদান হিসাব, আর একটা কি? মূলধন হিসাব, মূলধন হিসাব। তাহলে এই দুইটা খাত তোমাকে প্রথমে তৈরি করতে পারতে হবে। মালিক যখন ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করলেন, তখন এই দুইটা খাত তোমাকে তৈরি করতে হবে, এটা প্রাথমিক বিষয়। তাহলে এই খাতটা আমরা নিশ্চয় বলেছি হিসাব সমীকরণের মধ্যে আছে। তাহলে হিসাব সমীকরণের মধ্যে নগদ তোমরা নিশ্চয় করে বলতে পারবে হয়তো যে নগদটা হিসাব সমীকরণ এ, হিসাব সমীকরণের কোন খাত? এ, অর্থাৎ এখানে এই খাতটাকে বোঝাবে। হিসাবের শ্রেণীর মধ্যে কোনটা পড়বে? এটা হলো সম্পদ, এটাকে চিনতে পারতে হবে তোমার। সম্পদ, এটা মূলধন, মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। তাহলে দেখো এই নগদটা ইকুয়েশনে সম্পদ আর মূলধনটা মালিকানা সত্ত্ব। তাহলে ডেবিট কেন হলো? সম্পদ ডেবিট হলো কারণ ব্যবসা প্রতিষ্ঠানে মালিক যখন মূলধন নিয়ে আসছে, নগদ টাকা দিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে, এই কারণে এটা কি হয়েছে? ডেবিট হয়েছে, এই অপশানটা ডেবিট হয়েছে। আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, অপরদিকে কি বৃদ্ধি পেয়েছে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। মালিকানা সত্ত্ব বৃদ্ধি মানে কি? ক্রেডিট। আমরা এগুলো তো সূত্রে পড়েছি। এখন কারণ হিসেবে আমরা কি লিখব? সম্পদ বৃদ্ধি, অর্থাৎ এ বৃদ্ধি, এ মানে তো সম্পদ, আমি সংক্ষেপে লিখছি বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি, আর সি মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি। দেখো এই দুইটা অপশানে বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? তাহলে এই অপশানগুলো তোমরা বুঝলে কিনা দেখো, আমি প্রথম অপশানটা সলিউশন দিয়েছি। যদি হ্যাঁ তোমরা জিজ্ঞেস করেছো কেমন আছেন স্যার, হ্যাঁ ভালো আছি, তোমরা তো আসো লাইনে। দেখো এখন যে এই অপশানটা তোমরা, মালিক ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করেছে, তার মানে ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি হয়েছে, অর্থাৎ নগদ বৃদ্ধি হয়েছে, এখানে নগদ আমরা পেয়েছি এখানে, আর মূলধন মালিকানা সত্ত্ব বেড়েছে, আর এখানে নগদ মানে সম্পদ, আর মালিকানা সত্ত্ব কি শ্রেণীর মধ্যে পড়ে? মালিকানা সত্ত্ব। সবগুলো হিসাব সমীকরণ থেকেই আসছে। এরপর ডেবিট, সম্পদ বৃদ্ধি হওয়ার কারণে এটা ডেবিট, আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাওয়ার কারণে এটা ক্রেডিট হয়েছে, এইভাবে আর কি
প্রথম অপশানটা আমরা এভাবে বুঝালাম। এই অপশানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জাবেদা করো আর যাই কর, জাবেদা করতে হলেই তো এই অপশানগুলো তোমাকে জানতে হবে। তাহলে নিশ্চয় করে তোমরা একটু বোঝার চেষ্টা করো। আমরা পরের অপশানে যাচ্ছি। পরের অপশানটা কি বলা আছে? পরের অপশানে বলা আছে যে পরের অপশানটায় দেয়া আছে নগদে পণ্য ক্রয়। নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয় করলে আমার কি ঘটনা ঘটেছে? আমরা পণ্য ক্রয় করেছি, তার মানে কিছু ব্যয় করেছি, মুনাফাজাতীয় ব্যয়। আর অপরদিকে কি দিয়েছি, কি দিয়ে ক্রয় করেছি? নগদ টাকা দিয়ে ক্রয় করেছি। তাহলে নিশ্চয় করে আমরা একটা ক্রয় খাত আর একটা নগদ, দুইটা খাত পাইলাম। তাহলে 2 নম্বর অপশানে আমরা পেয়েছি, 2 নম্বর অপশানে নগদে পণ্য ক্রয়। তাহলে আমরা নিশ্চয় জানি খাত আমরা তৈরি করব ক্রয় হিসাব, ক্রয় হিসাব। আর একটা কি, ক্রয়টা করেছে কি দিয়ে? নগদ টাকা দিয়ে। সুতরাং এখানে নগদান হিসাব। তাহলে 2টা খাত আমরা তৈরি করলাম। এই খাতগুলো এসএসসি লেভেলেই তোমরা আশা করি শিখেছো, আমি স্মরণ করিয়ে দিতেছি, তোমরা বোঝার চেষ্টা করো। আমরা নগদে পণ্য ক্রয় যখন করলাম, আমরা উদ্দীপক দিয়েছি, একটা একটা করে উদ্দীপক আমরা বোঝাচ্ছি। তাহলে যখন আমরা পণ্য ক্রয় করলাম তখন 2টা খাত তৈরি হলো, একটা হলো নগদ আর একটা হলো ক্রয়। ক্রয় মুনাফা জাতীয় ব্যয় আর হলো নগদ সম্পদ, এই 2টা খাত আমরা তৈরি করলাম। এখন এটা কোন শ্রেণীর মধ্যে পড়ে, এটা আমরা শ্রেণীটা লিখব। ইকুয়েশানে শ্রেণীগুলো দেয়া আছে, ইকুয়েশানে নিশ্চয় করে তোমরা জানো যে ইকুয়েশানের হলো ক্রয় হলো মুনাফা জাতীয় ব্যয়, অর্থাৎ ইকুয়েশানে ই দ্বারা আইডেন্টিফাই করা হয়। তাহলে এটা আমরা ব্যয় লিখব, এটা কি ব্যয়। আর হলো নগদ সম্পদ, খাত তৈরি করছি, দেখো সম্পদ। তাহলে বিষয়টা বোঝার চেষ্টা করো। এই যে খাত তৈরি করলে এবং খাতগুলো কোন শ্রেণীর মধ্যে পড়ছে, এটা তৈরি করতে পারাই হলো তোমার আসল কাজ। এই কাজটা যদি তুমি শিখতে না পারো তাহলে হিসাব বিজ্ঞান তুমি আগাতে পারবে না, কারণ এইগুলো দিয়েই তো সম্পূর্ণ বিষয়টা তৈরি হবে। তাহলে দেখো আমরা খাতটা তৈরি করতে পারলাম কিনা। আর এটা কেন আমরা ডেবিট অথবা ক্রেডিট লিখব? কারণ ক্রয় করলে ব্যয় বৃদ্ধি হয়, ব্যয় বৃদ্ধি হলে তোমার কি হয়? ডেবিট তৈরি হয়। এখানে কি তৈরি হবে? ডেবিট হবে। আর সম্পদ হ্রাস হলে কি হবে? ক্রেডিট হবে। সম্পদ হ্রাস হলে ক্রেডিট হবে। দেখো আমরা ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে পারলাম কিনা। এখন কি কারণে ডেবিট লিখলাম? কারণ হলো ব্যয় বৃদ্ধি, ব্যয় কি হচ্ছে? বৃদ্ধি। ব্যয় বৃদ্ধি আমার ইকুয়েশনে কি বলে? ডেবিট। আর হলো সম্পদ হ্রাস, এ হ্রাস কি? ক্রেডিট। এ হ্রাস নিশ্চয় করে জানো, ক্রেডিট। তাহলে দেখো আমরা ইকুয়েশনে যেভাবে আছে ওই বিষয়টা আমরা ফর্মুলায় নিয়ে আসতে পেরেছি কি না, এই বিষয়টা দেখো। এগুলো পারতে হবে, কিন্তু যদি না পারো তাহলে কিন্তু হবে না, সামনে আগানো খুব কষ্টদায়ক হয়ে যাবে। সুন্দর করে বোঝার চেষ্টা করো। যদি না বুঝো আমাকে কমেন্টসে জানিয়ে দাও, আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যা হোক, দেখো আমরা আবারই বলি, এখানে নিশ্চয় করে ক্রয় মুনাফা জাতীয় ব্যয় বৃদ্ধি, ব্যয় আমরা খাত শ্রেণীতে ব্যয় দিয়েছি। আর নগদ সম্পদ, নগদটা আমরা জানি সম্পদ। এবং এটা কেন ডেবিট হলো, কেন ক্রেডিট হলো? ব্যয় বৃদ্ধি হলে ডেবিট হয়। আর হলো সম্পদ হ্রাস হলে, সম্পদ যেহেতু ক্রয় করার কারণে কিছু ক্রয় করলে তো সম্পদ হ্রাস হবে, নগদ টাকা হ্রাস হবে, এই জন্য ক্রেডিট। আর এইটা ব্যাখ্যা এইভাবে। এরপরে 3 নম্বর অপশানে আমরা যাব। 3 নম্বর অপশানে কি বলা আছে, এই অপশানটা আমরা নিশ্চয় করে দেখব এবং বোঝার চেষ্টা করব। 3 নম্বর অপশানে তোমাদের দেয়া আছে যেটা, সেটা দেখো। 3 নম্বর অপশানে বলছে ব্যাংকে হিসাব খোলা হলো, ব্যাংকে 25,000 টাকা দিয়ে হিসাব খোলা হলো। তাহলে খাতটা তৈরি করো। ব্যাংকে যেহেতু হিসাব খোলা হয়েছে, সুতরাং নিশ্চয় করে তোমরা জানো যে 2টা খাত তৈরি হবে। তাহলে ব্যাংক নামক জায়গায় টাকাটা চলে যাবে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব একটা খাত। আর একটা হলো নগদ টাকা, নগদান হিসাব। তোমরা বোঝার চেষ্টা করো। তোমার কোম্পানিতে নগদ টাকা ছিল, তোমার কোম্পানিতে কি ছিল? নগদ টাকা ছিল। এই নগদ টাকা তুমি ব্যাংকে নিয়ে রাখলে, তাহলে ব্যাংকও আমার একটা সম্পদে তৈরি হলো। তাহলে ব্যাংকের টাকা বৃদ্ধি পেলো, সম্পদ বৃদ্ধি হলো এক জায়গায়।
আবার নগদ টাকা তুমি কোম্পানি থেকে ব্যাংকে নিয়ে গেছো, এই কারণে কোম্পানিতে নগদ টাকা কমে গেছে। তাহলে সম্পদ এক জায়গায় বৃদ্ধি হয়েছে, আবার সম্পদ হ্রাস হয়েছে। তাহলে ব্যাংকে যেহেতু গেছে, তাহলে ব্যাংক বৃদ্ধি, ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি। তাহলে এখানে দুটাই সম্পদ হিসাবের শ্রেণী। দেখো ব্যাংকে যেহেতু আমার টাকা আছে, সুতরাং এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ, দুটাই সম্পদ। কিন্তু কেন ডেবিট এবং কেন ক্রেডিট হলো এটা তো আমাকে জানতে হবে। দুটাই সম্পদ, তাহলে একটা হচ্ছে ডেবিট আর একটা হলো ক্রেডিট। তোমরা নিশ্চয় জানো সম্পদ বৃদ্ধি, যখন ব্যাংকে টাকাটা রেখেছো ব্যাংকে সম্পদ বেড়েছে, তোমার ব্যাংক, তাহলে এটা এ বৃদ্ধি, এ বৃদ্ধি, আর এ হ্রাস, এ বৃদ্ধি এ হ্রাস। তাহলে একটা সম্পদ দ্বারা তোমার ডেবিট হয়েছে আর একটা সম্পদ ক্রেডিট হয়েছে। কারণ তোমরা জানো এ বৃদ্ধি পেলে ডেবিট হয় আর এ হ্রাস পেলে ক্রেডিট হয়। এইভাবে বিষয়টা আসলে হবে। তোমাদের ইকুয়েশানগুলো সুন্দর করে করার চেষ্টা করো। ইকুয়েশানগুলো এইভাবে যদি হিসাবের খাত, শ্রেণী, ডেবিট ক্রেডিট কারণ যদি করতে পারো, অনেকখানি বেসিকটা তুমি শিখতে পারবে ইনশাল্লাহ। এবং এই অনুযায়ী তুমি পরবর্তী ক্লাসগুলো ভালোভাবে ফলো করতে পারবে। সুতরাং আমি ব্যয়, আচ্ছা এইখানে তো ব্যয় বৃদ্ধি হলো কিভাবে? এখানে তো ব্যয় বৃদ্ধি হয়নি, এখানে ব্যয় বৃদ্ধি হয়নি, এখানে বুঝো। হ্যাঁ ঠিক আছে, প্রশ্ন করেছো, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি উত্তর দিতেছি যে এখানে কিন্তু আমি আবারও বলি, আমার কোম্পানিতে আমি প্রয়োজনে চিত্র আঁকাই দিতেছি। দেখো প্রশ্ন করলে তো ভালো লাগে, তোমরা প্রশ্ন করো। এইখানে দেখো আমার কোম্পানিতে নগদ টাকা আছে, কোম্পানিতে কি আছে? নগদ টাকা আছে, নগদ ধরলাম এটা কোম্পানিতে নগদ টাকা আছে। এই টাকাটা তুমি নিয়ে কোন জায়গায় রেখেছো? ব্যাংকে রেখেছো। এই টাকাটা তুমি ব্যাংকে রেখেছো। এখানে ধরো 5,000 টাকা, 50,000 টাকা তোমার ছিল। দেখা যায় কিনা আমি দেখি, দেখা যায় না তাই? হ্যাঁ ঠিক আছে। এই টাকাটা কোন জায়গায় ছিল তোমার? হলো দেখো এই 50,000 টাকা তুমি কোন জায়গায় নিয়ে গেলে? ব্যাংকে নিয়ে গেলাম। তুমি নগদ কোম্পানি থেকে ব্যাংকে নিয়ে চলে গেলাম। তাহলে এখানে ব্যাংকে এইখানে 0 টাকা হয়ে গেল। তাহলে নগদটা কোম্পানিতে হ্রাস হলো, আবার এই টাকা তুমি ব্যাংকে রেখেছো, তোমারই সম্পদ। এই সম্পদটা আর কারো না, তোমারই সম্পদ, এক জায়গা থেকে জাস্ট আরেক জায়গায় রেখেছো। এখানে ব্যয় হয় নাই, সম্পদটা এক জায়গা থেকে অন্য জায়গায় গেছে, অর্থাৎ সম্পদ হ্রাস, সম্পদ বৃদ্ধি। এখানে কিন্তু আমি ব্যয়ের কথা বলিনি, এখন বুঝছো কিনা দেখো। আমি কিন্তু ব্যয়ের কথা, পণ্য ক্রয় করেছে ওইখানে আমি বলেছিলাম ব্যয়। হ্যাঁ তোমরা দেখো বিষয়টা। হ্যাঁ এখন বুঝেছো? বুঝলে আমাকে জানিয়ে দাও যে হ্যাঁ আমরা কিন্তু এখানে বলেছি যে ব্যয় বৃদ্ধি হয় নাই, এখানে একটা সম্পদ হলো কমেছে এক জায়গায়, আরেকটা ওই সম্পদটা আরেক জায়গায় যে বৃদ্ধি হয়েছে। সুতরাং এটা কোনো ইয়া হয় নাই, অর্থাৎ ব্যয় হয় নাই। 2 নম্বরটা না? আচ্ছা ঠিক আছে, 2 নম্বরটা আমি আরেকবার বুঝিয়ে দেব, কোনো অসুবিধা নেই। তাহলে 2 নম্বরে বলেছে নগদে পণ্য ক্রয় 20,000 টাকা। তাহলে নগদে পণ্য ক্রয় 20,000 টাকা, তাহলে এখানে ব্যয় হলো কিভাবে? তাই তো, অর্থাৎ তুমি নগদে যখন পণ্য ক্রয় করো তখন নিশ্চয় করে তুমি নগদ টাকা ব্যয় করেই পণ্য ক্রয় করেছো। অর্থাৎ নগদ টাকা তুমি খরচ করেছো, খরচ করে নিয়ে এসে পণ্য ক্রয় করলে। এখন ব্যয় আর খরচ তো একটা ভিন্ন বিষয়, ওই শ্রেণীতে এখনও যাওয়ার দরকার নেই। তোমরা নিশ্চয় করে তোমরা বুঝবে যে নগদ টাকা দিয়ে তুমি পণ্য ক্রয় করে নিয়ে এসেছো, এবং ক্রয়টা হলো বারবার হয়, অর্থাৎ মুনাফা জাতীয় ব্যয়। এটা একদম মানে কন্ডিশনই আছে, মুনাফা জাতীয় ব্যয়, যেই ব্যয়টা আমরা বারবার করি।
তাহলে ক্রয়টা কোম্পানি কিন্তু কাঁচামাল ক্রয় বারবারই করে, কারণ সে প্রোডাক্ট প্রডিউস করবে, অর্থাৎ পণ্য উৎপাদন করবে। সুতরাং পণ্য ক্রয় করা মানেই ব্যয়, এটা হলো বিষয়। 2 নম্বরে ছিল নগদে পণ্য ক্রয়। তো নগদে যখন তুমি পণ্য ক্রয় করেছো তখন নিশ্চয়ই ব্যয় করে পণ্যটা ক্রয় করেছো। কি দিয়ে ক্রয় করছো? নগদ টাকা দিয়ে। নগদ টাকা এই কারণে হ্রাস হয়েছে আর ব্যয়টা বৃদ্ধি হয়েছে। আশা করি এখন বুঝতে পারবে। হ্যাঁ, তো বিষয়টা এরমই। ঠিক আছে, এরপরে যদি না বুঝো তাহলে আমাকে প্রশ্ন করবে, আমি আবার বুঝিয়ে দেব। তো আমরা নেক্সটে যাই। ঠিক আছে, নেক্সটে আমাদের কি বলা আছে? নেক্সটে আমাদের নিশ্চয়ই করে বলা আছে যে 3 নম্বর পর্যন্ত আমরা বুঝিয়েছি। 4 নম্বরে স্বপনের নিকট থেকে মাল ক্রয় 15,000 টাকা, এইটা আমরা বুঝাবো। স্বপনের নিকট থেকে মাল ক্রয় 15, উদ্দীপকে দেওয়া আছে স্বপনের নিকট থেকে মাল ক্রয় 15,000 টাকা। ঠিক আছে, আমরা এটা দেব আর কি, নিচের দিকে দেখা যায় না, এই কারণে মূলত আমি নতুন করে একটু ঘর করে দিচ্ছি। তোমরা ভালো করে খেয়াল করো যে আমরা বলেছি কি, খুব সুন্দর করে খেয়াল করবে, স্বপনের নিকট থেকে স্বপনের নিকট থেকে মাল ক্রয় 15,000 টাকা। তাহলে নিশ্চয় করে তোমরা একটু খেয়াল করো যে স্বপনের নিকট থেকে মালটা ক্রয় করলো, নাম কেন আসলো? এমনি বলতে পারতো তো পণ্য ক্রয়, আগে যেমন পণ্য ক্রয় ছিল। তাহলে যখনই নাম আসবে তোমরা খুব ভালো করে খেয়াল করবে, এটা নিশ্চয় করে বাকিতে পণ্য ক্রয়, বাকিতে পণ্য ক্রয়। আমি সমীকরণটা সাজিয়ে নিই, তাহলে নিশ্চয় করে তোমরা বুঝতে পারবে। আমি সমীকরণটা সাজিয়ে নিলে তোমরা বুঝতে পারবে। স্বপনের নিকট থেকে মাল ক্রয় করলে কি তৈরি হয়? কয় নাম্বার এটা? 4 নাম্বার অপশান, নাম্বার 4 এই অপশান। মাল ক্রয় করলে তো ব্যয় হবে, সুতরাং ক্রয় হিসাব লিখবো। আমরা একটা খাত তৈরি করব ক্রয়, আর আরেকটা খাত কি? ক্রয় হিসাব। আমরা খাতটা আগে তৈরি করি, ঠিক আছে? ক্রয় হিসাব, একটা হলো ক্রয় হিসাব, আর একটা কি? কার কাছ থেকে ক্রয় করছে? স্বপন। স্বপন হিসাব, এটাকে আমরা পাওনাদার হিসাবে লিখতে পারি। পাওনাদার, পাওনাদার ব্র্যাকেটের মধ্যে দিয়ে দাও, তাহলে হয়ে যাবে। তাহলে স্বপনের নিকট থেকে মাল যখন করলো তখন আমরা খাত তৈরি করলাম 2টা, একটা হলো ক্রয় আর একটা হলো স্বপন। স্বপন মানে পাওনাদার, কারণ হলো এখানে আমরা নিশ্চয় করে বলেছি যে এখানে ডিরেক্ট বলা থাকবে না, তোমার নগদ যখন বলা থাকবে না তখনই বুঝে নিতে হবে বাকিতে। পাওনাদার হলো আমার কোম্পানির থেকে কিছু টাকা পায়, তাহলে এখানে একটু খেয়াল করো, আমরা শ্রেণীটা তৈরি করব। ক্রয়টা ব্যয়, ক্রয়টা কি? ব্যয়। ক্রয়টা একটু আগে আমরা বুঝিয়েছি কয়টা ব্যয় হয়। আর স্বপন মানে, স্বপনকে যেহেতু আমরা নগদ টাকা দিই নাই, সুতরাং কোম্পানির কাছে পাবে, সুতরাং এটা একটা দায়। কোম্পানির কাছে পাইলে আমরা কি হয় বলেছি? দায় হয়। সুতরাং এটা একটা দায়ের মধ্যে পড়বে। এরপরে কি? ব্যয় বৃদ্ধি হলে ডেবিট হয়, ব্যয় বৃদ্ধি ডেবিট, আর ব্যয় হ্রাস হলে ক্রেডিট হবে। কারণটা আমরা লিখতে পারবো ই, অর্থাৎ এক্সপেন্ডিচার বৃদ্ধি, ই দিয়া এক্সপেন্ডিচার বোঝানো হয়, আর ওই দিয়া মালিকানা সত্ত্ব বোঝানো হয়। তোমাদের এসএসসিতেই শুধু ই ছিল, এখানে ভুল বোঝার কোনো অপশান নেই, আর এক্সপেন্ডিচারকে বোঝানো হচ্ছে। দায় হলো এল, এল বৃদ্ধি হলো ক্রেডিট হয়। তোমরা নিশ্চয়ই জানো যে ই বৃদ্ধি হলো ক্রেডিট হয়। তো এখন বিষয়টা তোমরা বোঝার চেষ্টা করো, দেখো না বুঝলে আমার সাথে। ক্রয় হিসাব ডেবিট, স্বপন হিসাব ক্রেডিট। অনেক সুন্দর উত্তর দিয়েছো, অনেক ধন্যবাদ, চমৎকার হয়েছে। এইভাবে যদি করে দিতে পারো তোমরা, ছোট ছোট বিষয়গুলো নিয়েই আসলে অনেক বড় কিছু হয়। ছোট ছোট উপাদানগুলো তোমাদের যদি তোমরা জানো
তাহলে তোমাদের হিসাব বিজ্ঞান তোমরা নিজেরা সমৃদ্ধিতে পরিণত হবে এবং সুন্দর হিসাব বিজ্ঞান তোমরা বুঝতে পারবে। সুতরাং তোমাদের কাছে আমার রিকোয়েস্ট সবসময় থাকবে যেন তোমরা এই বিষয়গুলো, সংক্ষিপ্ত বিষয় হলেও ভালো করে বোঝার চেষ্টা করবে। তো আজকে আমরা খুব বেশি একটা এগোবো না, কারণ নেক্সট ক্লাসও আছে অন্য কোনো স্যারের। 30 মিনিট সময় পাওয়া যায়, শুরু করতে একটু দেরি হয়ে গেছে। আমরা আগামী বৃহস্পতিবারে আবার ক্লাস পাবো, ওইখানে এই অপশানগুলো বোঝাবো তোমাদের। তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, সেটা হলো যে তোমাদের এসএসসি লেভেল বই হোক আর এইচএসসি লেভেল বই হোক, যেখানে হোক, তোমরা নিশ্চয় করে এতদিনে বই যদি কিনে থাকো তাহলে ওইখানে দেখবে যে আধুনিক পদ্ধতিতে কারণসহ ডেবিট ক্রেডিট নির্ণয়, এই অপশানগুলো তোমরা নিজেরা পড়বে। আর যে বিষয়গুলো পড়াচ্ছি এগুলো নিয়ে তোমরা একটু করে প্রশ্ন করলে আরও সুন্দর হয়। আজকে তোমরা প্রশ্নও করেছো, অ্যান্সারও দিয়েছো, আমি অনেক খুশি হয়েছি। আজকে আমি খুব একটা সামনে এগোতে পারছি না, আরও কিছু অপশান রয়ে গেছে। এই অপশানের সাথে আগামী ক্লাসে আমি মালিকানা সত্ত্ব নির্ণয় করাবো তোমাদের। আগামী ক্লাসে কি করাবো, এই অপশানগুলো বাকিগুলো আরেকটু বুঝিয়ে দেব, প্লাস হলো এই প্রশ্ন থেকে আমি মালিকানা সত্ত্ব কিভাবে নির্ণয় করতে হয় এই বিষয়টা আগামী ক্লাসে আমি বোঝাবো। তো আজকের মতো আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।